স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে পর্ব ৩। নেতাজি সুভাষচন্দ্র বসুর চোখে স্বামী বিবেকানন্দ। ছাত্রাবস্থায় এমন একটা আদর্শের তখন আমার প্রয়োজন ছিল, যার উপরে ভিত্তি করে আমার সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারব। সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এমন একটি আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না। মানসিক অশান্তি আমাকে ভোগ করতে হতো না যদি আমি আর 10 জনের মতো জীবনের দাবিকে সহজভাবে মেনে নিতাম, কিংবা দৃঢ়ভাবে জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে যে কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরতাম। কিন্তু কোনোটাই আমি পারিনি। জীবনের সাধারণ প্রলোভনে ধরা দিতে আমি রাজি ছিলাম না, কাজেই সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই যেন সমস্যার সমাধান খুঁজে পেলাম। আমাদের এক আত্মীয় সুহৃদচন্দ্র মিত্র নতুন কটকে এসেছিলেন। আমাদের বাড়ির কাছেই থাকতেন। একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে বই ঘাঁটছি, হঠাৎ নজর পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলোর উপর। কয়েক পাতা উল্টেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। প্রধান শিক্ষক মশাই আমার মধ্যে সৌন্দর্যবোধ, নৈতিক বোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন। জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে। এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। দিনের পর দিন কেটে যেতে লাগলো। আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম। আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র ও বক্তৃতা। তাঁর লেখা থেকেই তাঁর আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। মানব জাতির সেবা এবং আত্মার মুক্তি, এই ছিল তাঁর জীবনের আদর্শ। আদর্শ হিসেবে মধ্যযুগের স্বার্থ সর্বস্ব সন্ন্যাসী জীবন কিংবা আধুনিক যুগের মিল ও বেন্থামের ইউটিলিটারিয়ানিজম কোনোটাই সার্থক নয়। মানবজাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝেছিলেন। তাঁর জীবনীকার ও প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা লিখে গেছেন, মাতৃভূমিই ছিল তাঁর আরাধ্যা দেবী। দেশের এমন কোনো আন্দোলন ছিল না যা তাঁর মনে সাড়া জাগায়নি। বিবেকানন্দ বলতেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য একে একে সকলেরই দিন গিয়েছে, এখন পালা এসেছে শূদ্রের। এতদিন পর্যন্ত যারা সমাজে শুধু অবহেলাই পেয়ে এসেছে। তিনি আরও বলতেন, উপনিষদের বাণী হল নায়মাত্মা বলহীনেন লভ্যঃ। চাই শক্তি, নইলে সবই বৃথা। আর চাই নচিকেতার মতো আত্মবিশ্বাস। বিবেকানন্দের আদর্শকে যে সময়ে জীবনে গ্রহণ করলাম, তখন আমার বয়স বছর 15 হবে কিনা সন্দেহ। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তাঁর আদর্শ ও তাঁর ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না। কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল। চেহারা এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম। স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম। যে পরিবেশে আমি মানুষ হয়েছিলাম সেটা মোটামুটি উদারভাবাপন্ন হলেও অনেক ক্ষেত্রে সমাজ ও পরিবারের বিরুদ্ধে আমাকে বিদ্রোহ করতে হয়েছে। আমার বয়স যখন 14 কি 15, সে সময়কার একটি ঘটনার কথা বলি। প্রতিবেশী আমার এক সহপাঠী একদিন আমাদের কয়েকজনকে তার বাড়িতে খেতে বলে। মায়ের কানে কথাটা যেতেই তিনি স্রেফ আমাদের যেতে বারণ করে বসলেন। হয়তো বন্ধুটি আভিজাত্যে আমাদের চাইতে ছোট ছিল, কিংবা আমাদের চেয়ে নিচু জাতের ছিল বলেই মা আপত্তি করেছিলেন, কিংবা হয়তো বাইরে খেলে অসুখ বিসুখ হতে পারে, এরকম আশঙ্কাও করেছিলেন। আমরাও বাস্তবিকই বাইরে খুব কমই খেতাম, কিন্তু এক্ষেত্রে মায়ের আপত্তি আমার কাছে অত্যন্ত অসঙ্গত বলে মনে হলো। আমি মায়ের নিষেধ অমান্য করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম, এবং এতে কেমন একটা অদ্ভুত আনন্দও যেন অনুভব করেছিলাম। পরে যখন ধর্মচর্চা ও যোগ সাধনা উপলক্ষে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করার প্রয়োজন হয়ে পড়ত, অনেক জায়গায় যেতে হতো, তখন প্রায়ই বাবা মার নিষেধ অমান্য করতে হয়েছে। কিন্তু তার জন্য মনে কিছুমাত্র দ্বিধাও জাগেনি, কারণ তখন বিবেকানন্দের আদর্শ আমি মনে প্রাণে গ্রহণ করেছি। বিবেকানন্দ বলতেন, আত্ম উপলব্ধির জন্য সব বাধাকেই তুচ্ছ জ্ঞান করতে হবে। স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল জাতীয়তাবাদের প্রেরণাস্থল।
তিনি চেয়েছিলেন যুব সমাজের মধ্যে ভারতবর্ষের অতীত সম্পর্কে গর্ববোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে আশার মনোভাব সঞ্চারিত করতে, আর চেষ্টা করেছিলেন তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তুলতে। স্বামীজি কোনো সংকীর্ণ রাজনৈতিক মতবাদ প্রচার করেননি, কিন্তু যারাই তাঁর সান্নিধ্যে এসেছেন বা তাঁর লেখা পড়েছেন তাদের মধ্যেই একটা দেশপ্রেম ও রাজনৈতিক মানসিকতা গড়ে উঠেছে। অন্তত বঙ্গভূমির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক জনক হিসেবে সম্মানিত হওয়ার যোগ্য। অত্যন্ত অল্প বয়সে 1902 খ্রিস্টাব্দে তিনি দেহ রক্ষা করেন, কিন্তু তার দেহান্তের পর তার প্রভাব আরও ব্যাপক হয়ে উঠেছে। বিবেকানন্দ সম্বন্ধে কিছু লিখতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। খুব কম লোকের পক্ষে, এমনকি তাঁর সংস্পর্শে থাকার সুবিধা যাদের হয়েছিল তাদের পক্ষেও তাঁর সম্বন্ধে সম্যক ধারণা করা বা তাঁকে গভীরভাবে বুঝতে পারা অসম্ভব বলেই মনে করি। সুগভীর, জটিল ও ঋষি সমন্বিত ব্যক্তিত্ব, তাঁর বক্তৃতা ও লেখা থেকে ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। অথচ তাঁর এই বক্তৃতা ও লেখার দ্বারাই তিনি তাঁর আশ্চর্য প্রভাব দেশবাসীর উপর, বিশেষত বাঙালির উপর বিস্তার করেছিলেন। এই রকমের বলিষ্ঠ মানুষ বাঙালির মনকে যেমন আকৃষ্ট করে, এমন আর কেউ করে না। ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী। ভাবাবেগে উচ্ছ্বসিত স্বামীজি মানুষের ত্রুটি বিচ্যুতির নির্মম সমালোচক ছিলেন, অথচ সারল্য ছিল তাঁর শিশুর মতো। আমাদের জগতে এরূপ ব্যক্তিত্ব বাস্তবিকই বিরল। স্বামীজি ছিলেন পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ। তিনি ছিলেন মনে প্রাণে সংগ্রামী, সেই জন্য তিনি ছিলেন শক্তির উপাসক। তিনি তাই দেশবাসীর উন্নয়নের জন্য বেদান্তের বাস্তব ব্যাখ্যা দিয়েছেন। শক্তি শক্তি, শক্তির কথাই উপনিষদ বলেছেন। স্বামীজি এই কথাই বারবার বলেছেন। চরিত্র গঠনের উপর তিনি সর্বাপেক্ষা বেশি গুরুত্ব আরোপ করে গেছেন। আমি ঘণ্টার পর ঘণ্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয়ে কিছু বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনই গভীর। তার বিষয়ে বলতে গেলে বলতে হবে যে তিনি আধ্যাত্মিক সাধনার উচ্চতম স্তরের যোগ্য। সত্যের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ, জাতির ও মানব সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি বিধানে তার জীবন উৎসর্গীকৃত। আজ তিনি জীবিত থাকলে আমি তাঁর চরণেই আশ্রয় নিতাম। স্বামী বিবেকানন্দই বর্তমান বাংলার স্রষ্টা, এ কথা বললে বোধহয় ভুল করা হবে না। শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী, তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড় কঠিন। আমাদের সময়ের ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যেরূপ প্রভাবিত হইয়াছিল, সেরূপ আর কাহারও দ্বারা হয় নাই। তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়াছিলেন। শ্রী শ্রী পরমহংসদেবের সহিত একযোগে না দেখিলে স্বামীজিকে যথার্থভাবে বিচার করা যাইবে না। স্বামীজির বাণীর মধ্য দিয়াই বর্তমানের মুক্তি আন্দোলনের ভিত্তি গঠিত হইয়াছে। ভারতবর্ষকে যদি স্বাধীন হইতে হয়, তবে তাহাকে হিন্দু ধর্ম বা ইসলামের বিশেষ আবাসভূমি হইলে চলিবে না। তাহাকে জাতীয়তার আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের একত্র বাসভূমি হইতে হইবে। রামকৃষ্ণ বিবেকানন্দের যে বাণী ধর্ম সমন্বয়, তাহা ভারতবাসীকে সর্বান্তকরণে গ্রহণ করিতে হইবে। স্বামীজি প্রাচ্য পাশ্চাত্যের ধর্ম ও বিজ্ঞানের অতীত ও বর্তমানের সমন্বয় করিয়াছিলেন, তাই তিনি মহৎ। তাহার শিক্ষায় দেশবাসী অভূতপূর্ব আত্মসম্মান, আত্মবিশ্বাস
এবং আত্মপ্রতিষ্ঠার বোধ লাভ করিয়াছি। রামকৃষ্ণ পরমহংস নিজের জীবনের সাধনার ভিতর দিয়া সর্বধর্মের যে সমন্বয় করিতে পারিয়াছিলেন, তাহাই স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল এবং তাহাই ভবিষ্যৎ ভারতের জাতীয়তার মূল ভিত্তি। এই সর্বধর্ম সমন্বয় ও সকল মত সহিষ্ণুতার প্রতিষ্ঠা না হইলে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে জাতীয়তা বোধ নির্মিত হইতে পারিত না। রামমোহনের যুগ হইতে বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়া ভারতের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমশ প্রকটিত হইয়া আসিতেছে। ঊনবিংশ শতাব্দীতে এই আকাঙ্ক্ষা চিন্তারাজ্যে ও সমাজের মধ্যে দেখা গিয়েছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তখনও দেখা যায় না। কারণ তখনও ভারতবাসী পরাধীনতার মহানিদ্রায় নিমগ্ন থাকিয়া মনে করিতেছিল যে ইংরাজের ভারত বিজয় একটা দৈব ঘটনা বা ডিভাইন ডিসপেন্সেশন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বাধীনতার অখণ্ড রূপের আভাস রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে পাওয়া যায়। ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। এই বাণী যখন স্বামীজির অন্তরের রুদ্ধ দুয়ার ভেদ করিয়া নির্গত হয়, তখন তাহা সমগ্র দেশবাসীকে মুগ্ধ ও উন্মত্ত প্রায় করিয়া তোলে। তাহার সাধনার ভিতর দিয়া, আচরণের ভিতর দিয়া, কথা ও বক্তৃতার ভিতর দিয়া এই সত্যই বাহির হইয়াছিল। স্বামী বিবেকানন্দ মানুষকে যাবতীয় বন্ধন হইতে মুক্ত হইয়া খাঁটি মানুষ হইতে বলেন এবং অপরদিকে সর্বধর্ম সমন্বয়ের প্রচারে ভারতের জাতীয়তার ভিত্তি স্থাপন করেন। ভগিনী নিবেদিতা তাঁর দ্য মাস্টার অ্যাজ আই স হিম পুস্তকে বলেছেন, দ্য কুইন অফ হিজ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ তাঁর আরাধনার দেবী ছিল তাঁর মাতৃভূমি। পুরোহিত, উচ্চবর্ণ এবং বণিক শ্রেণীর বিরুদ্ধে তিনি তাঁর লেখায় আক্রমণ চালিয়েছিলেন। সেসব কথা বলা একজন সর্বশ্রেষ্ঠ গোঁড়া সমাজতান্ত্রিকের পক্ষেও বিশেষ প্রশংসার বিষয়। আপনারা যাকে আধ্যাত্মিক ভণ্ডামি বলতে পারেন, স্বামীজির মধ্যে তার বিন্দু মাত্র আভাসও ছিল না। তার চোখে এসব অসহ্য বোধ হতো। বক ধার্মিকদের উদ্দেশ্য করে তিনি বলতেন, স্যালভেশন উইল কাম থ্রু ফুটবল অ্যান্ড নট থ্রু গীতা। নিজে বৈদান্তিক হয়েও তিনি ভগবান বুদ্ধের পরম ভক্ত ছিলেন। একদিন তিনি বুদ্ধ সম্বন্ধে এমন অনুরাগ ও উৎসাহের সঙ্গে কথা বলছিলেন যে একজন তাকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনি কি বৌদ্ধ? তৎক্ষণাৎ তাঁর মন ভাবাবেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, কি বৌদ্ধ? আমি বুদ্ধের সেবকের সেবক, তস্য সেবক। বুদ্ধের সম্মুখে তিনি নিজেকে ধুলার মতো নত করে দিতেন। স্বামীজি প্রায়ই বলতেন, শঙ্করাচার্যের মনীষা ও বুদ্ধের হৃদয়বত্তাই আমাদের আদর্শ হওয়া উচিত। এইভাবে একদিন তিনি খ্রিস্ট সম্বন্ধে বক্তৃতা দিচ্ছিলেন। একজন তাকে প্রশ্ন করলেন। তখনই তিনি গম্ভীর হয়ে গেলেন এবং মধুর কণ্ঠে উত্তর দিলেন, যীশু খ্রিস্টের সময় আমি জীবিত থাকলে আমি আমার চোখের জলে নয়, বুকের রক্ত দিয়ে তাঁর পা ধুইয়ে দিতাম। অবনমিতের প্রতি তাঁর ভালোবাসা ছিল সমুদ্র সমান। তাঁর সেই বাণী কি আমাদের স্মরণ আছে? দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দই বাংলার ইতিহাসকে নতুন পথে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, মানুষ তৈরিই আমার জীবন ব্রত। মানুষ তৈরির ব্যাপারে স্বামী বিবেকানন্দ কোনো বিশেষ সম্প্রদায়ে তাঁর মনোযোগ সীমাবদ্ধ রাখেননি। তিনি সমগ্র সমাজকে একসঙ্গে আলিঙ্গন করেছিলেন। তাঁর অগ্নিময়ী বাণী এখনো বাংলার ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে। নতুন ভারত বেরোক হাট থেকে, বাজার থেকে, কল কারখানা থেকে। কার্ল মার্ক্সের গ্রন্থ থেকে এই সমাজতন্ত্রের জন্ম হয়নি। ভারতের চিন্তা ও সংস্কৃতিতে এর উৎস।
স্বামী বিবেকানন্দ যে গণতন্ত্রের আদর্শ প্রচার করেছিলেন তা দেশবন্ধু চিত্তরঞ্জনের রচনায় ও কর্মে মূর্তি পরিগ্রহ করেছিল। জাতি গঠনের প্রথম ভিত্তি মানুষ তৈরি, তারপরেই সংগঠন। স্বামীজি ও অন্যান্যরা মানুষ তৈরি করতে চেষ্টা করেছেন এবং দেশবন্ধু চেয়েছেন রাজনৈতিক সংগঠন। আমাদের হীন মনোবৃত্তির কথা বলিবার সময় আর একটি বিষয়ের উল্লেখ না করিয়া পারি না। আজকাল জনসাধারণের মধ্যে, বিশেষ করিয়া তরুণ সমাজের মধ্যে এক প্রকার লঘুতা ও বিলাসিতা প্রবেশ করিয়াছে, অথচ আজকাল দেশের আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা শোচনীয় হইয়া পড়িয়াছে। ইহা কি সত্য? যদি তাহা হয় তবে তাহার কারণ কি? আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র মহলে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের খুব প্রচার ছিল। আজকাল নাকি তরুণ সমাজের মধ্যে ওই সাহিত্যের তেমন প্রচার নাই। তার পরিবর্তে নাকি লঘুত্বপূর্ণ এবং সময়ে সময়ে অশ্লীলতাপূর্ণ সাহিত্যের খুব প্রচার হইয়াছে। এ কথা কি সত্য? যদি সত্য হয় তাহা হইলে ইহা অত্যন্ত দুঃখের বিষয়, কারণ মনুষ্য সমাজ যেরূপ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট হয় তার মনোবৃত্তি তদ্রূপ গড়িয়া ওঠে। চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না।